ওকে বাবা, ওকে। আগের ভিডিওতে একটা ছোট্ট ভুল হয়ে গেছিলো, যেটা হচ্ছে আমি বলেছিলাম যে রাসেলমেনিয়া 40-তে কোডি রোডসকে হারানোর পর রোমান রিংস ভার্সেস ব্রনসন রিড রোমান রিংসের প্রথম সিঙ্গলস ম্যাচ, এটা আমি বলে দিয়েছিলাম। কিন্তু এখানে আমি একটা ছোট্ট ভুল করে ফেলেছিলাম, সেটা হচ্ছে আমি এটাই বলতে চেয়েছিলাম যে এটা প্রথম সিঙ্গলস ম্যাচ সেই ম্যাচের পরে কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্টে। কারণ হ্যাঁ, আমারও মনে আছে এর আগে র অন নেটফ্লিক্সে রোমান রেন্স ভার্সেস সোলো সিকোভার ম্যাচ হয়েছিল, কিন্তু ওটা কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্ট ছিল না, ওটা রয়ের এপিসোড ছিল। তো আমি নিজেই একটু ভুল বলে ফেলেছিলাম, তার জন্য আমি সরি বলছি। কিন্তু হ্যাঁ, ব্যাপারটা হলো এইটাই যে কোডি রোডসকে হারানোর পর থেকে এই যে রোমান রেন্স ভার্সেস ব্রনসন রিড হতে চলেছে, এটা কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্টে রোমান রেন্সের সেই ম্যাচের পর ফার্স্ট সিঙ্গলস ম্যাচ। তো এটা তো ঠিক করে দিয়েছি, কিন্তু আরেকটা বিষয় যেটা হচ্ছে স্ম্যাকডাউন নিয়ে কথা বলি না বলেও তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করো যে স্ম্যাকডাউন নিয়ে আমি কেন কথা বলি না। দেখো, আমি বলেছি যে আমার যদি কোনো শো সেরকম ভালো না লাগে আর সেখান থেকে সেই লেভেলের কথা বলার মতো কিছু না পাই আমি, তাহলে আমি সেটা রিভিউ সেইভাবে করি না, কারণ আমার নিজের ভালো লাগে না। হ্যাঁ, আগের স্ম্যাকডাউনেও কিছু জিনিসপত্র ছিল যেগুলো নিয়ে কথা বলা যেত, কিন্তু বেশিরভাগ জিনিসপত্রই আমার খারাপ লেগেছিল, তাই সেটাকে আমি স্কিপ করেছিলাম। কিন্তু তোমাদের যখন ডিমান্ড আছে, তো আমি স্ম্যাকডাউনকে নিয়েও কথা বলতেই পারি। বলাতে তো কোনো অসুবিধা নেই। তো চলো আজকের স্ম্যাকডাউন নিয়ে একটু কথা বলা যাক। আর আজকের স্ম্যাকডাউন অ্যাকচুয়ালি ভালো ছিল, অন্যান্য স্ম্যাকডাউনের তুলনায় দেখার মতো স্ম্যাকডাউন ছিল। তো চলো আজকে স্ম্যাকডাউনে কী হলো, মেন হাইলাইট কী, সেটা নিয়ে একটু কথা বলাই যাক এই ভিডিওতে, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. প্রথম কথা হচ্ছে আজকে স্ম্যাকডাউন হচ্ছিল লিওন, ফ্রান্স থেকে। আর ফ্রান্সের ক্রাউড কোন লেভেলের ক্রাউড সেটা তো এর আগেও প্রমাণিত হয়ে গেছে। সব থেকে মেমোরেবল মোমেন্ট তো সেটাই যখন এজি স্টাইলসের জন্য একটা চ্যান্ট লাগছিল আর পুরো ক্যামেরা নড়তে শুরু করে দিয়েছিল। তো ট্রিপল এইচও শোয়ের আগে সেটাকেই আর কি টুইট করেছিল এক্স অ্যাকাউন্টে, করে বলেছিল যে এই ক্রাউডের কাছ থেকে ডাব্লিউডাব্লিউর এক্সপেকটেশন অনেক বেশি আছে। আর অ্যাকচুয়ালি আজকের ক্রাউডও সেটা ডেলিভার করেছে আর বুঝিয়ে দিয়েছে কেন ফ্রান্সের ক্রাউড হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রাউড অফ অল টাইম। তো যাই হোক না কেন, আজকে স্ম্যাকডাউন শুরু হয়েছিল লোগান পলের সাথে, যেখানে ব্যাকস্টেজ থেকেই দেখানো হয় যে লোগান পল স্ম্যাকডাউনে আসছে। আর আজকে বেসিক্যালি এসে লোগান পল নিজের প্রশংসা করছিল যে লোগান পল হচ্ছে একটা ডিসরাপ্টার। লোগান পলকে অনেকে পছন্দ করে না, লোগান পলকে অনেকে আউটসাইডার মনে করে, কিন্তু এই প্রবলেমটা হচ্ছে ফ্যান্সদের, কারণ ফ্যান্সরা নাকি চেঞ্জকে অ্যাডাপ্ট করতে পারে না। আর যখন কোনো কিছু পরিবর্তন হতে থাকে তখন সেটাকে ফ্যান্সরা অত ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারে না। তারপর লোগান পল বলে যে কীভাবে তার ইনফ্লুয়েন্সে ডাব্লিউডাব্লিউই নেটফ্লিক্সের একটা ডিল পেয়েছে, এখন ডাব্লিউডাব্লিউই ইএসপিএনের একটা ডিল পেয়েছে, আর ডাব্লিউডাব্লিউই এত স্পন্সার্স পাচ্ছে, এত অ্যাডভার্টাইজার্স পাচ্ছে। কীভাবে লোগান পলের জন্য ডাব্লিউডাব্লিউই মিলিয়ন থেকে বিলিয়ন ডলারের ডিলগুলো পাচ্ছে, এগুলো সবই লোগান পলের ইনফ্লুয়েন্সের জন্য হচ্ছে। আর এইভাবে লোগান পল এই ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করতে চলেছে। ডাব্লিউডাব্লিউই আর ডাব্লিউডাব্লিউই নেই, এখন ডাব্লিউডাব্লিউই হয়ে গেছে ডাব্লিউডাব্লিউ মি, লোগান পল নিজের উদ্দেশ্যেই কথা বলে। আর শেষে টিকেওর উদ্দেশ্যও বলে যে ইউ আর ওয়েলকাম টিকেও। আর এর মধ্যে আমরা দেখতে পাই সেখানে ক্রাউড লোগান পলকে বাজেভাবে বু করতে থাকে। লোগান পল তো সেটারও এগেনস্টে কথা বলতে থাকে, কিন্তু এই সবের মাঝেই সেখানে এন্ট্রি হয় জন সিনার। কারণ তার আগে লোগান পল জন সিনার নামে বলেছিল যে জন সিনা কীভাবে লোগান পলের নামে কথা বলতে পারে, কীভাবে জন সিনা লোগান পলকে বলতে পারে যে জন সিনার সামনে লোগান পলকে তার এই গেম নিয়ে আসতে হবে। লোগান পল অলরেডি একজন ভালো অ্যাথলিট, আর জন সিনার উচিত লোগান পলের সামনে তার এই গেম নিয়ে আসা, কারণ সে যদি তার বেস্ট না দিতে পারে লোগান পলকে সে কোনোভাবেই হারাতে পারবে না। তো এই সব কথা শুনে সেখানে জন সিনাও বেরিয়ে আসে। আর জন সিনার জন্য আজকে ক্রাউড যেইভাবে ফেটে পড়েছিল সেটাও দেখার মতো ছিল। আর এমনিতেও ফ্রান্সে এটা জন সিনার লাস্ট টাইম হতে চলেছে, তো ক্রাউড এমনি ইমোশনাল ছিল জন সিনার জন্য। আর আজকে ক্রাউডের মধ্যে সেই বাচ্চাটাও ছিল যেই বাচ্চাটাকে জন সিনা তার হিল রানে একবার রোস্ট করে দিয়েছিল। তো সেই বাচ্চাটার উদ্দেশ্যেও জন সিনার কিছু কথা ছিল, সেটা নিয়েও কথা হবে। কিন্তু তার আগে জন সিনা সবার প্রথমে রিংয়ে এসে বলে, রিংয়ে এসে লোগান পলকে একটা লাইফ লেসন দেয় যে কেন লোগান পলকে মানুষ পছন্দ করে না। আর লোগান পল এই যে নিজেকে বলছে না যে সে একটা ডিসরাপ্টার, কীভাবে লোগান পলের আগে আসল যে ডিসরাপ্টার, আসল যে গ্রেটেস্ট অফ অল টাইম যে কিনা তার সামনে দাঁড়িয়ে আছে, সে হলো জন সিনা। কারণ এই ইন্ডাস্ট্রিকে সবার প্রথমে জন সিনাই এসে বদলে রেখে দিয়েছিল। কোনো রেসলার যে জর্টসেও রেসলিং করতে পারে জর্টস পরে, সেটা প্রথম জন সিনাই করেছিল। যখন কেউ টাইটেল চেঞ্জ করতো না, টাইটেল ডিজাইন চেঞ্জ করতো না সেভাবে, সেটাও প্রথম জন সিনা শুরু করেছিল। আর এই যে লোগান পল এখন ব্রাস নাকেলস দিয়ে সবাইকে মারে না, যেটা এখন কাইন্ড অফ লোগান পলের ফিনিশার হয়ে গেছে, সেটাও জন সিনাই প্রথম শুরু করেছিল, যখন কিনা জন সিনার সেই ডক্টর অফ থাগানমিক্স গিমিকটা চলছিল, যেখানে তার ব্রাস নাকেলসগুলোয় লেখা থাকতো ওয়ার্ড লাইফ। আর এইভাবে আজকে জন সিনা লোগান পলকে একটা শিক্ষা দেয়, আর লোগান পলকে বলে যে লোগান পল তো বলছে যে এই ইন্ডাস্ট্রি
ইন্ডাস্ট্রির ফিউচার নাকি লোগান পল, কিন্তু লোগান পল অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রির কথা ভাবেই না। লোগান পল এখানে এসেছে নিজের ইমেজকে ক্লিন করতে, কারণ লোগান পল এর আগে তার কেরিয়ারে যে ভুলগুলো করেছে সেইগুলোর ইমেজকে ক্লিন করতেই লোগান পল এখানে এসেছে, মানে নিজেকে বাঁচাতে এসেছে। আর লোগান পল এই যে বলছে সে নাকি এত ইনফ্লুয়েন্স, মানে তার নাকি এত ইনফ্লুয়েন্স, আর তার ইনফ্লুয়েন্সের জন্য নাকি ডাব্লিউডাব্লিউ এত দূরে গিয়েছে, এসব কিছুই না। কারণ জন সিনা যখন টপ 20 ইনফ্লুয়েন্সার্সদের লিস্ট দেখেছে, তো সেখানে তো কোথাও লোগান পলের নাম সে পায়নি, সেখানে আইসো স্পিডের নাম পেয়েছে, আরও অনেকের নাম পেয়েছে, কিন্তু লোগান পলের নাম সেখানে জন সিনা পায়নি। মানে লোগান পলকে জন সিনা একটা ইনফ্লুয়েন্সার মনেই করে না। আর লোগান পলকে তারপর সেটাও বলে যে ডাব্লিউডাব্লিউ একটা ফ্যামিলি, আর এই যে ক্রাউড বা এই যে অডিয়েন্স আছে এদেরকে ছাড়া ডাব্লিউডাব্লিউ কিছুই না। ডাব্লিউডাব্লিউতে তারা যেটা করছে সেই সব কিছুই তারা করছে এই অডিয়েন্সকে এন্টারটেইন করার জন্য, কারণ এই অডিয়েন্স যদি একবার ডাব্লিউডাব্লিউর পেছন থেকে সরে যায় তাহলে ডাব্লিউডাব্লিউ আর কিছুই থাকবে না। আর সেই ফ্যামিলি কি সেটা সে প্রমাণ দেয় এইভাবে যে বললাম না আজকে সেই বাচ্চাটাও এসেছিল, যেই বাচ্চাটাকে একবার জন সিনা অপমান করেছিল, তো জন সিনা তার প্রোমোর মাঝখানেই সেই বাচ্চাটার কাছে যায় আর জন সিনা বলে যে ফ্যামিলি এটাকেই বলে যে যখন তোমার কোনো বাজে দিন চলে তখন তুমি যদি তোমার ফ্যামিলির কোনো মেম্বারকে বাজে কথাও বলে দাও তখনও তারা জানে যে তোমার এখন বাজে দিন চলছে আর তোমাকে সেই জিনিসটার জন্য তারা ক্ষমা করে দেবে, শুধু তোমাদেরকে তার কাছে গিয়ে একবার ক্ষমা চাইতে হবে আর সরি বলতে হবে। এইভাবে সে সেই বাচ্চাটার কাছে যায় আর তার কাছে সরি বলে, তার কাছে ক্ষমা চায়, তাকে সরি বলে, আর এইভাবে বাচ্চাটাও বলে যে আই লাভ ইউ টু, আর জন সিনাও তাকে বলে আই লাভ ইউ। আর বাচ্চাটা তো নিজের ভিডিও তুলতেই ব্যস্ত ছিল জন সিনার সাথে, তো সেটাও একটা এপিক মোমেন্ট ছিল, মানে একটা পুরো ফুল সার্কেল কমপ্লিট হয়েছিল। মানে যেই বাচ্চাটাকে অপমান করে জন সিনার হিল ক্যারেক্টার শুরু হয়েছিল আজকে সেই বাচ্চাটার কাছেই ফাইনালি জন সিনা ক্ষমাও চেয়ে নিল। তো এইসব যখন জন সিনা করছিল তখন লোগান পল বলে যে তুই কী করছিস, তুই প্রোমো দিতে এসে এসব কী করছিস, তুই সবার প্রথমে একটা মেকা উইশ করলি, তারপর মেকা উইশ থেকে বেকা উইশ করে আবার সেটাকে কমপ্লিট করছিস, মানে নিজের ভুল সংশোধন করছিস, এইভাবে এইসব কিছু হয় না। তো এইভাবে লোগান পল যখন আর কি জন সিনাকে অপমান করতে থাকে তখন জন সিনা লাস্টে বলে যে দেখ এই যে ক্ল্যাশ ইন প্যারিসে তোর আর আমার মধ্যে ম্যাচটা হচ্ছে, এই ম্যাচটার জন্য তুই ডিমান্ড করেছিলি আর এটাই তোর কাছে লাস্ট চান্স। কারণ এই যে তুই এত কথা বলছিস না, এই অডিয়েন্স, এই ডাব্লিউডাব্লিউ ইউনিভার্স যদি মনে না করে যে তুই যোগ্য এটার, তাহলে না তো তুই এই রেসলিংকে বানাতে পারবি, না তো তুই এই রেসলিংকে বানাচ্ছিস, আর না তো তুই এই রেসলিংকে নষ্ট করতে পারবি, উল্টে এই রেসলিং তোকে নষ্ট করে দেবে। এই বলে জন সিনা আজকে নিজের প্রোমো শেষ করে মাইক ড্রপ করে আর সেখান থেকে চলে যায়। তো জন সিনা আজকে পুরো বুঝিয়ে দিয়েছে যে কেন যখন জন সিনা মাইক হাতে তুলে নেয় তখন জন সিনা হলো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। এছাড়া আজকে ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ হওয়ার কথা ছিল, যেখানে শার্লেট ফ্লেয়ার অ্যালেক্সা ব্লিসের টিমে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করার কথা ছিল চেলসি গ্রিন আর তার টিমের এগেনস্টে। তো যখন আমরা দেখতে পাই যে শার্লেট ফ্লেয়ার অ্যালেক্সা ব্লিসের এন্ট্রেন্স হয় তখনই চেলসি গ্রিন আর তার টিম মেলে তাদের উপর অ্যাটাক করে দেয়, যার ফলে শার্লেট ফ্লেয়ার ইনজিওর্ড হয়ে যায় আর শার্লেট ফ্লেয়ার এই ম্যাচে আর কন্টিনিউ করতে পারে না। তো এই অবশেষে এই ম্যাচটা একটা 1-on-1 ম্যাচে পরিণত হয় অ্যালেক্সা ব্লিস আর চেলসি গ্রিনের মধ্যে। যে ম্যাচেও আমরা দেখতে পাই যে অ্যালেক্সা ব্লিস চেলসি গ্রিনকে হারিয়ে তো দেয়, কিন্তু তারপরও চেলসি গ্রিন আর তার টিম মেলে অ্যালেক্সা ব্লিসের উপর অ্যাটাক কন্টিনিউ রাখে। আর শার্লেট ফ্লেয়ার ইনজিওর্ড হওয়া সত্ত্বেও অ্যালেক্সা ব্লিসকে বাঁচাতে আসে। প্রথম দিকে এসে মনে হয় যে শার্লেট ফ্লেয়ারের আপার হ্যান্ড থাকতে পারে, কিন্তু আলটিমেটলি যেহেতু শার্লেট ফ্লেয়ার ইনজিওর্ড ছিল তাই সেই ফায়দাটা চেলসি গ্রিনের তার টিম তুলে নেয় আর তাদেরই আপার হ্যান্ড থাকে এই ম্যাচের শেষে। আর হয়তো এই যে ম্যাচটা হতে চলেছিল আজকে সেটাকে আমরা অন্য কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্ট বা অন্য কোনো এপিসোডে দেখতে চলেছি, মানে ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচটা। কিন্তু আপাতত এদের এই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য চেলসি গ্রিন আর তার টিমই এখন নাম্বার 1 কন্টেন্ডার, সেটা ভালো মতোই বোঝা যাচ্ছে। এছাড়া আজকে কিয়ানা জেমসেরও স্ম্যাকডাউনে ডেবিউ ম্যাচ ছিল, যেখানে তার অপোনেন্ট ছিল মিচেন। আর এই ম্যাচটা তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়, কারণ রিং বেল বাজতেই আমরা দেখতে পাই রোল আপ করে মিচেন এই ম্যাচে কিয়ানা জেমসকে হারিয়ে দেয়। কিন্তু যেহেতু কিয়ানা জেমসের সাথে জুলিয়াও ছিল তাই আমরা দেখতে পাই ম্যাচের শেষে তারা দুজন মিলে মিচেনের উপর অ্যাটাক করে, আর শুধু অ্যাটাক করে না, খুব বাজেভাবে অ্যাটাক করে। আর লাস্টে আমাদের ওমেন্স ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন জুলিয়া মিচেনকে স্টিল স্টেপসের মধ্যেও অ্যাটাক করে। তো এইভাবে তারা বুঝিয়ে দেয় যে তাদের নেক্সট টার্গেট আর কি মিচেনই হতে চলেছে, আর মিচেনই হয়তো এরপরে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের জন্য একটা অপরচুনিটি পেতে চলেছে। কিন্তু দেখা যাক জিউলিয়া এই চ্যাম্পিয়নশিপটার সাথে আর কি ইন্টারেস্টিং করতে পারে। আপাতত তার যে চ্যাম্পিয়নশিপ রানটা চলছে সেটা সেরকম ইন্টারেস্টিং কিছু তো চলছে না, কিন্তু হ্যাঁ পোটেন্সিয়াল জিউলিয়ার মধ্যে আছে অবশ্যই। নাম্বার 1 কন্টেন্ডারের কথা যখন হচ্ছে তখন ব্যাক স্টেজে আমরা আমাদের ডাব্লিউডাব্লিউ ওমেন্স চ্যাম্পিয়ন আমাদের সুন্দরী টিফিনি স্ট্র্যাটনকেও দেখতে পেয়েছিলাম, যেখানে আয়নায় এসে নিজের রূপকে দেখছিল, কিন্তু পেছন থেকে আমরা দেখতে পাই জেট কার্গিল এসে তাকে ইন্টারাপ্ট করে আর জেট কার্গিল এটা বলে দেয় তার চ্যাম্পিয়নশিপের জন্য সেই হলো নেক্সট চ্যালেঞ্জার বা নাম্বার 1 কন্টেন্ডার। তো ফিউচারে আমরা টিফিনি ভার্সেস জেট কার্গিলের একটা রিম্যাচও দেখতে চলেছি। কিন্তু যাদেরকে কিনা আজকে নাম্বার 1 কন্টেন্ডার হওয়ার জন্য একটা ম্যাচে কম্পিট করতে হয়েছিল তারা ছিল মেলোডোন মেজ, মানে মিজ আর কারমেলো হেইজের টিম, আর তাদের অপোনেন্ট হিসেবে ছিল স্ট্রিট প্রফিটসদের টিম। আর তাদের মধ্যে যে জিততো সে হয়ে যেত ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের নাম্বার 1 কন্টেন্ডার। আর আজকে আমরা বো ড্যালাসকে দেখতে পেয়েছিলাম ব্যাক স্টেজে।
আঙ্কেল হাউডিকে না, কিন্তু বো ড্যালাসকে। আর বো ড্যালাস আজকে স্ট্রিট প্রফিটস, তারপর মিস, কার্মেলো হুইস এদের সাথে ব্যাকস্টেজে ইন্টারাকশন করছিল। কিন্তু যাই হোক না কেন, যখন এই ম্যাচটা শুরু হয়, এই ম্যাচটা আমরা দেখতে পাই, এই ম্যাচটা চলতে 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 একটা মোমেন্ট আসে যখন আর কি মিস এই ম্যাচে ট্যাগ ইন করার জন্য পুরো রেডি ছিল, কিন্তু সেই সময় মানে পুরো হোয়াইট সিক্স মানে রিং সাইডে চলে আসে, মানে অ্যানাউন্সার টেবিলের ওইখানে। আর হোয়াইট সিক্সকে দেখে তো মিস একদম মানে ভয় পেয়ে যায়। আর যেহেতু মিস ভয় পেয়ে যায়, মিসকে আর কার্মেলো হুইস ট্যাগ দিতে পারে না, আর মিস আর কি মানে ওইখানে পড়ে যায়, উল্টে পড়ে যায় মারধর খেয়ে। তো সেই সুযোগটাকে কাজে লাগিয়ে স্ট্রিট প্রফিটস আজকে কার্মেলো হুইসকে পিন করে তাদের টিমকে জিতিয়ে হয়ে গেছে নাম্বার 1 কন্টেন্ডার ফর ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ। মানে এবার স্ট্রিট প্রফিটস ফেস করতে চলেছে হোয়াইট সিক্সকে। আর এই ম্যাচটা হতে চলেছে ক্ল্যাশ ইন প্যারিসে। মানে ক্ল্যাশ ইন প্যারিসের জন্য আমরা একটা নতুন ম্যাচ পেয়ে গেছি। এবার নতুন ম্যাচ যখন পেয়ে গেছি, চলো হাতে হাতে প্রেডিকশনও করে নেওয়া যাক। তো আমার মনে হয় না যে এই মুহূর্তে স্ট্রিট প্রফিটস মানে কোনোভাবে জিতবে বলে, আর হোয়াইট সিক্সের কাছ থেকে কোনোভাবে তাদের চ্যাম্পিয়নশিপ যাবে বলে। তো আমার প্রেডিকশন তো এই ম্যাচে হোয়াইট সিক্সের সাথেই থাকবে, আর আমার মনে হয় তারা সাকসেসফুলি তাদের চ্যাম্পিয়নশিপ এই ম্যাচে রিটেন করে নেবে। তো দেখা যাক, আজকে তো তাদের মধ্যে আমরা একটা ফেস অফও দেখতে পাই স্ম্যাকডাউনের শেষে, যেখানে মানে হোয়াইট সিক্স একটু স্ট্রিট প্রফিটসকে ভয় দেখানোর চেষ্টা করছিল, কিন্তু স্ট্রিট প্রফিটসকেও দেখে কনফিডেন্ট মনে হচ্ছিল, মানে তারাও আর কি ভালো একটা চ্যালেঞ্জ তো দিতে চলেছে। তো দেখা যাক কী হয় এই ম্যাচে। আর এটা তো আমরা আগামীকাল রাতে ক্ল্যাশ ইন প্যারিসেই দেখতে পেয়ে যাবো, কারণ এই প্রিমিয়াম লাইভ ইভেন্টের জন্য এই ম্যাচটাকে অফিসিয়াল করে দেওয়া হয়েছে। এবার কথা বলা যাক একটা ইন্টারেস্টিং সেগমেন্টের, যেটা ছিল ড্রিউ ম্যাকেন্টায়ার আর র্যান্ডি অর্টনের সেগমেন্ট। সবার প্রথমে তো ড্রিউ ম্যাকেন্টায়ারের এন্ট্রেন্স হয়, আর ড্রিউ ম্যাকেন্টায়ার আজকে পুরো সতর্ক ছিল। সে রিংয়ের তলায় দেখে নিয়েছিল যে র্যান্ডি অর্টন লুকিয়ে আছে কিনা, রিং সাইডে কোথাও র্যান্ডি অর্টন লুকিয়ে আছে কিনা সেসব দেখে নিয়েছিল। আর রিংয়ে গিয়ে র্যান্ডি অর্টনকে বলেছিল যে দেখ র্যান্ডি, ম্যান টু ম্যান আমার সামনে এসে আমার সাথে কম্পিট কর। আর হ্যাঁ, তুই আগের সপ্তাহে আমাকে অ্যাটাক করেছিলি, আমার তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমার দুঃখ তখনই নেই যখন তুই তোর জন্য আমাকে অ্যাটাক করে থাকিস। মানে সামার স্ল্যামে তুই আমাদের টিমের কাছে হেরে গেছিলি, সেই কারণে যদি তোর রাগ থেকে থাকে, তাহলে যদি তুই আমাকে অ্যাটাক করে থাকিস, তাহলে আমার কোনো দুঃখ নেই। ঠিক আছে, আমি বুঝতে পারছি তোর ফ্রাস্ট্রেশন, কিন্তু তুই যদি কোডি রোডসের জন্য আমাকে অ্যাটাক করে থাকিস, বা তুই যদি মনে করে থাকিস কোডি রোডস তোর বন্ধু, আর তোর বন্ধুকে আমি আঘাত করেছি বলে তুই আমাকে অ্যাটাক করেছিস, তাহলে তুই খুব বড় ভুল করছিস। আর এইসব কথা তো আমি তোকে সামনাসামনিই বলতে চাই, তাই আমি চাই তুই আমার সামনে আয়, আর এই ক্রাউডকে সেটা দে যেটা এরা চায়, মানে তোর গান এরা তোর সাথে একটু গাক, এই সুযোগটা তাদেরকে করে দেয়। এই বলতেই আমরা দেখতে পাই সেখানে সত্যি সত্যি র্যান্ডি অর্টনের এন্ট্রেন্স হয়, আর ক্রাউড র্যান্ডি অর্টনের সাথে র্যান্ডি অর্টনের থিম সং গাইতে থাকে, যেটা প্রত্যেকবারই দেখতে খুব ভালো লাগে। তো তারপর র্যান্ডি অর্টন রিংয়ে আসে, আর র্যান্ডি অর্টনকে ড্রিউ ম্যাকেন্টায়ার তারপর সেম প্রশ্ন জিজ্ঞাসা করে যে বল তাহলে তুই আমাকে কেন অ্যাটাক করেছিলি। তো তার আগে ড্রিউ ম্যাকেন্টায়ার র্যান্ডি অর্টনকে এটাও বলে, মানে তার কান ভরার চেষ্টা করে আর কি, কিন্তু কথাগুলো সে ঠিক বলেছিল। তো ড্রিউ ম্যাকেন্টায়ার র্যান্ডি অর্টনকে বলে যে দেখ, তুই যদি কোডি রোডসকে তোর বন্ধু মনে করে থাকিস না, তাহলে তুই খুব মানে ভুল মনে করছিস। কোডি রোডস তোর বন্ধু না, উল্টে কোডি রোডস তো কারো বন্ধু হতে পারেই না। মানে কোডি রোডস যা করে নিজের স্বার্থে করে। আর তুই যখন মানে ইনজিওর ছিলিস, তুই যখন তোর ইঞ্জুরি থেকে রিকভার করছিলি, তখন হয়তো মানে তোর যখন ব্যাক ইঞ্জুরি ছিল, তখন হয়তো কোডি রোডসের সাথে তোর নিয়মিত কথা হতো, কোডি রোডস হয়তো তোর হেলথ আপডেট নিত, আর তুই ভাবতিস যে এগুলো কোডি রোডস তোর বন্ধু বলে করছে, কিন্তু না, এসব তোর বন্ধু বলে কোডি রোডস করতো না। কোডি রোডস এগুলো এই কারণেই করতো যাতে ফিউচারে যখন তোর সামনে কোডি রোডসের কোনো সামনাসামনি দেখা সাক্ষাৎ হতো, তখন কোডি রোডস যেন তোর উইকনেসকে কাজে লাগাতে পারে। আর কোডি রোডস ঠিক সেটাই করেছে, কারণ তোর আর কোডি রোডসের যখন কিং অফ দ্য রিংয়ে ম্যাচ হয়েছিল, তখন মনে কর তুই কিন্তু কোডি রোডসকে পয়েন্ট কিক মারার আগে অনেকবার ভেবেছিলি যে তুই মারবি কি মারবি না, কারণ তুই কোডি রোডসকে বন্ধু মনে করেছিলি, কিন্তু তোর ব্যাকে আঘাত করতে বা তোর পিঠে আঘাত করতে কিন্তু কোডি রোডস একবারও ভাবেনি, আর কোডি রোডস নিজের স্বার্থে সেটা করে দিয়েছিল। তো একবার ভেবে দেখ যে তুই কোডি রোডসকে সত্যি বন্ধু মনে করবি কি করবি না। তখন র্যান্ডি অর্টন বলে যে দেখ ড্রিউ, তুই যে কথাগুলো বলছিস খুব একটা ভুল কথা না, এগুলো অ্যাকচুয়ালি একটু ভেবে দেখার কথা, কিন্তু ব্যাপার হলো বলে সে আর কি ড্রিউ ম্যাকেন্টায়ারকে অপমান করে। আর যখন সে ড্রিউ ম্যাকেন্টায়ারকে অপমান করে, তখন ড্রিউ ম্যাকেন্টায়ার সময় নষ্ট করে না, তাকে সাথে সাথে দিয়ে দেয় একটা গ্লাসগো কিস। আর সেই হেডবাটটা যখন সে মারে, তারপর ড্রিউ ম্যাকেন্টায়ার একটা ক্লেমোর কিকের জন্য রেডি হয়, আর সেই ক্লেমোর কিকটা যখন সে মারতে যাচ্ছিল, তখন র্যান্ডি অর্টন সেই পথ থেকে সরে যায়, আর ড্রিউ ম্যাকেন্টায়ার মারতে পারে না। তারপর র্যান্ডি অর্টন ড্রিউ ম্যাকেন্টায়ারকে তোলে, আর ড্রিউ ম্যাকেন্টায়ারকে একটা ভিনটেজ ডিডিটিও মেরে দেয়। আর তারপর যখন ড্রিউ ম্যাকেন্টায়ারকে র্যান্ডি অর্টন একটা পয়েন্ট কিক মারতে যাচ্ছিল, তখন আমরা দেখতে পাই সেখানে সিকিউরিটিটা চলে আসে, আর তার সাথে সাথে হারিকেনও চলে আসে। হারিকেন এখন মানে ব্যাকস্টেজে কাজ করে আর কি ডাব্লিউডাব্লিউই মানে অফিসিয়াল হিসেবে। তো আমরা দেখতে পাই সেই সিকিউরিটিগুলোকে তো র্যান্ডি অর্টন তার আরকেও মারেই, আর লাস্টে হারিকেনকেও র্যান্ডি অর্টন একটা আরকেও মেরে দেয়। আর এই আরকেও মারার পর র্যান্ডি অর্টন যখন আবার পয়েন্ট কিকের জন্য যায় ড্রিউ ম্যাকেন্টায়ারকে, তখন ড্রিউ ম্যাকেন্টায়ার সেখান থেকে বেঁচে পালিয়ে যায়। কিন্তু হ্যাঁ, ড্রিউ ম্যাকেন্টায়ারের নেক্সট টার্গেট র্যান্ডি অর্টন, বা র্যান্ডি অর্টনের নেক্সট টার্গেট যে ড্রিউ ম্যাকেন্টায়ার হতে চলেছে, এইটা তো ক্লিয়ার হয়ে গেছে। আমি তো প্রথমে ভেবেছিলাম এই ম্যাচটা হয়তো ক্ল্যাশ ইন প্যারিসেই হবে, কিন্তু ক্ল্যাশ ইন প্যারিসের জন্য তো এই ম্যাচটা অফিসিয়াল হয়নি,
তো দেখা যাক এই ম্যাচটা কোথায় হয়। রাসেল পালুজাতে যদি এই ম্যাচটা হয় তার মানে কি কোডি রোডস রাসেল পালুজাতেও আসছে না, নাকি কোডি রোডস ড্রিউ ম্যাকইন্টায়ার র্যান্ডি অর্টনের মধ্যে একটা ট্রিপল থ্রেট ম্যাচ প্ল্যান করছে WWE, এটা দেখার বিষয় হবে। কিন্তু হ্যাঁ, এদের সেগমেন্ট দেখে আজকে মজা তো চলে এসছে। আর ফাইনালি যদি স্ম্যাকডাউনের মেইন ইভেন্টের কথা বলা হয় তো সেখানে ম্যাচ ছিল ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের জন্য, যেখানে সোলো সিকোয়া তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করছিল এগেন্স্ট স্যামি জেন। এবার স্যামি জেন যেই শহরেই যাক না কেন সেখানে তো সে হোম ক্রাউডের মতোই রিয়াকশন পায়, মানে সে সেখানকারই হোম টাউন বয় হয়ে যায়। তো আজকে স্যামি জেনের জন্য একটা আলাদাই লেভেলের সাপোর্ট ছিল, আর সেই সাপোর্টকে আজকে স্যামি জেন সত্যও প্রমাণিত করেছে। কারণ এই ম্যাচে আমরা দেখতে পাই এই ম্যাচের ইনসাইডে এমএফটিরা তো থাকেই সোলো সিকোয়ার সাথে, আর প্রথমে ম্যাচটা 50-50 চলে, কিন্তু যখন মানে সোলো সিকোয়ার মনে হয় যে সে একা স্যামি জেনকে হারাতে পারবে না তখন সে তার এমএফটিদের সাহায্য নিতে শুরু করে। আর যখন রেফারির নজর থাকে না তখন আমাদের লেজেন্ডারি টঙ্গা লোয়া আর আমাদের জেসি মাটেও আর কি স্যামি জেনকে অ্যাটাক করতে থাকে। তো তখন তাদেরকে সরাতে সেখানে চলে আসে আমাদের বিগ জিম মানে জিমি উসো, কিন্তু জিমি উসোর একার পক্ষে কিছু করা সম্ভব হচ্ছিল না। তো আমরা দেখতে পাই সেখানে বেজে ওঠে জেকব ফাটুর থিম সং, আর তখন আমাদের লম্বা চওড়া তালাটঙ্গা রেডি হয়ে যায় জেকব ফাটুকে মারবে বলে, কিন্তু পেছন থেকে জেকব ফাটু এসেই তালাটঙ্গাকে মেরে দেয়। তারপর আমরা দেখতে পাই তালাটঙ্গাকে জেকব ফাটু আর বাকি দুজনকে জিমি উসো শায়েস্তা করে দেয়, তাদেরকে রিং সাইড থেকে ক্লিয়ার করিয়ে দেয়। মানে এখন আর কোনো এমএফটি রিং সাইডে বেঁচে ছিল না। তো এখন পুরো 1-on-1 সিচুয়েশন ছিল স্যামি জেন আর সোলো সিকোয়ার মধ্যে। তো তারপর এই ম্যাচটা অনেক 50-50 আবার চলতে থাকে, মানে ব্যাক অ্যান্ড ফোর্থ অ্যাকশন চলতে থাকে, আর কখনো মনে হয় হয়তো সোলো সিকোয়া জিতে যাবে, কখনো মনে হয় স্যামি জেন জিতে যাবে, কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পাই শেষ হাসি স্যামি জেনই হাসে যখন সে পরপর দুটো হেলোভা কিক মারে সোলো সিকোয়াকে, আর তারপর সোলো সিকোয়ার কিক আউট করতে পারে না, আর স্যামি জেন হয়ে গেছে আমাদের ব্র্যান্ড নিউ ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন। আর তার জন্য লাস্টে পায়রও ফাটে, বাজি ঠাজি ফাটে আর কি। তো স্যামি জেনের জন্য হিউজ সেলিব্রেশন থাকে। কিন্তু আমার কথা হচ্ছে অ্যাকচুয়ালি কি স্যামি জেনের এই মুহূর্তে চ্যাম্পিয়ন হওয়া খুব দরকার ছিল? হ্যাঁ ঠিক আছে, একটা শকিং মুভমেন্টের জন্য WWE করেছে, এরকম টাইটেল চেঞ্জ হওয়া দরকার মাঝে মাঝে, কারণ নাহলে তো সব কিছুই মানে প্রেডিক্টেবল হয়ে যায়। তো সেই দিক থেকে দেখতে গেলে ঠিকই আছে, কিন্তু এখানে সোলো সিকোয়ার মোমেন্টামটা কি ভেঙে গেল না? আর সোলো সিকোয়াকে যেভাবে ধীরে ধীরে স্ট্যাবলিশ করা হচ্ছিল, আর কি মনে হয় সোলো সিকোয়াকে কেউ সেইভাবে সিরিয়াসলি নেবে? তো এটা একটা চিন্তার বিষয় WWEর জন্য। কিন্তু স্যামি জেনের জন্য আনন্দের বিষয়, প্রথমবারের জন্য সে তার কেরিয়ারে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন হয়ে গেছে, আর এইভাবেই আজকে স্ম্যাকডাউন শেষ হয়। তো ক্ল্যাশ ইন প্যারিসের জন্য মোটামুটি উত্তেজনা তৈরি করে দিয়েছে স্ম্যাকডাউন থেকে একটা নতুন ম্যাচও অ্যাড হয়ে গেছে ক্ল্যাশ ইন প্যারিসের জন্য। মানে এখন ক্ল্যাশ ইন প্যারিসে আমরা টোটাল 6টা ম্যাচ দেখতে চলেছি। তো তোমরা বলো যে তোমাদের আজকে স্ম্যাকডাউন কেমন লাগলো, আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে যেতে কিন্তু ভুলো না, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আর কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মতামত জানানোর সাথে সাথে কমেন্ট বক্সটাকে সোয়াইপ করে একটা হাইপ বাটনও পাবে, সেটাকেও ক্লিক করে দিয়ে যাও। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।